এখন আমি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ নামক কবিতাটি পাঠ করব, অর্থাৎ বাংলা মানে সহ এর যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি মূলত আমি তৈরি করছি, বিশেষ করে নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে এই পোয়েমটি আমাদের রয়েছে। তো এখান থেকে তোমরা জানো, হয়তো জেনে গেছো বা অনেক হয়তো জানো না, তারা জেনে রাখো যে এখান থেকে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। ফার্স্ট সেমিস্টারে 4টি এমসিকিউ থাকবে এখান থেকে, অর্থাৎ 4 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে কিন্তু করতে হবে। শুরু করব তার আগে দেখে নাও যে কবিতার যে শিরোনাম সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3rd 1802। 1802 সালের 3রা সেপ্টেম্বর এই কবিতাটি লেখা হয়েছিল। এই যে তারিখটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের একটা এমসিকিউ টাইপের কোশ্চেন হয়ে যাচ্ছে যে এই কবিতাটি কবে কম্পোজড হয়েছিল, হোয়েন ওয়াজ দ্য পোয়েম কম্পোজ। তো তার তারিখ হয়ে যাচ্ছে যে 1802 সালের 3রা সেপ্টেম্বর। এবার এই যে কবিতাটির নামটা একটু লক্ষ্য করো, কম্পোজড। কম্পোজড মানে হলো লিখিত বা রচিত, অর্থাৎ এই কবিতাটা কম্পোজড হয়েছিল বা রচিত হয়েছিল কোথায় না, তো আপন মানে উপরে, কার উপরে? ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে। এবার আমাদের জানতে হবে এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ কি, কোথায়, তারপরে আমরা এই কবিতার লাইন বাই লাইন আলোচনা করব। তো ওয়েস্টমিনিস্টার ব্রিজ হচ্ছে একটা ব্রিজ, একটা সেতু, যেটা তোমার অবস্থিত টেমস নদীর ওপরে, এবং সেটা লন্ডনে। তো লন্ডনের টেমস নদী, অর্থাৎ লন্ডন শহরের পাশ দিয়ে টেমস নদী বয়ে চলেছে, সেখানেই আমাদের ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা আমাদের এই পাঠের আলোচ্য বিষয়, সেটা অবস্থিত। সেই টেমস নদীর উপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই ব্রিজের উপরে এই কবিতাটা লেখা হয়েছিল, যে কবিতাটা আজকে আমরা পড়ছি। তো এই কবিতা পাঠ করার আগে আমাদের আরো কতগুলো জিনিস জেনে নিতে হবে। এই কবিতাটি লেখার অকেশনটা কি, অর্থাৎ কোন মুহূর্তে এই কবিতাটি লেখা হয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পোয়েটের নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা চিনি বা জানি একজন দ্য পোয়েট অফ নেচার হিসাবে, অর্থাৎ তিনি প্রকৃতির কবি, এবং তিনি ইংরেজি সাহিত্যে যে রোমান্টিসিজম তার একজন অগ্রদূত ছিলেন তিনি, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এবার এই কবিতাটি আমরা পড়ে নেব। তার আগে আমরা বলে রাখি যে এই কবিতাটা একটি সনেট জাতীয় কবিতা। এখানে রয়েছে 14টি লাইন, এবং এই 14টি লাইনকে আমরা সাধারণত সনেট কবিতায় দুটি ভাগে ভাগ করে মানে আমরা দেখি। প্রথমে যে 8 লাইন, তারপরে থেকে 6 লাইন। তো প্রথমের 8 লাইনকে আমরা বলে থাকি অক্টেভ, এবং শেষের যে 6 লাইন সেটাকে আমরা বলি সিস্টেট। তো তার আগে আমরা আরো একটা কথা বলি যে এই যে কবিতাটি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতাটি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরই লেখা হয়েছিল 1802 সালের 3রা সেপ্টেম্বর। এর অকেশন বা মুহূর্তটা হলো এরকম যে সেদিন ভোরবেলায়, অর্থাৎ যেদিন কবি কবিতাটা লিখছেন সেদিন ভোরবেলায় কবি তার বোন ডরথিকে, মানে তার বোন যার নাম হচ্ছে ডরথি, তাকে নিয়ে তিনি ওই লন্ডন শহর থেকে ড্রোভার নামক একটা জায়গাতে যাচ্ছিলেন। তো সময়টা ছিল অত্যন্ত সকালবেলা, একদম যাকে আমরা ভোরবেলা বলতে পারি। তো তিনি ঘোড়ার গাড়িতে করে, বা যেটাকে আমরা বলি হর্স ডন ক্যারেজ, সেই হর্স ডন ক্যারেজে করে বা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন লন্ডন শহরের পাশ দিয়ে, অর্থাৎ ওই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ রয়েছে টেমস নদীর উপরে, তার উপর দিয়ে যাচ্ছিলেন। তো সেই ব্রিজের উপর থেকে তিনি লন্ডন শহরটার দিকে তাকিয়ে তার সৌন্দর্য দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন, এবং সেখানেই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ওই ঘোড়ার গাড়ির উপর থেকে কিন্তু এই কবিতাটা লিখেছিলেন। তো এই কবিতাটা এবার আমরা পড়বো। আমি আগেই বললাম যে এই কবিতায় মোট 14টি সেন্টেন্স রয়েছে, 14টি সেন্টেন্সের কবিতা, এটাকে আমরা সনেট বলছি। এবং এই সনেটের সাধারণত দুটি ভাগ থাকে, প্রথমে 8 লাইন যাকে বলা হয় অক্টেভ, আর শেষে থাকে 6 লাইন, সেটাকে বলা হয় সিস্টেট। আর এই কবিতার যে রাইম স্কিম রয়েছে, সেই রাইম স্কিমটা হলো এ বিবিএ, এ বিবিএ, তারপরে রয়েছে সিডি সিডি সিডি। তো এবার এই কবিতা লাইন বাই লাইন আমি পড়তে শুরু করছি। তো প্রথম সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই কবি আমাদের বলছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ হ্যাজ, আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার জানি। আর্থ হ্যাজ মানে পৃথিবীর আছে, তারপরে আবার বলছে নট, অর্থাৎ নেই, পৃথিবীর নেই, এনিথিং কোনো কিছু, টু শো দেখানোর মতো, মোর ফেয়ার, মোর মানে এখানে হবে আরো বেশি, ফেয়ার মানে সুন্দর। একসঙ্গে গুছিয়ে বাংলায় বলতে গেলে এরকম হবে যে পৃথিবীর এর চেয়ে সুন্দর কিছু দেখানোর মতো আর নেই। অর্থাৎ কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে লন্ডন শহরের সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে তার মনে হয়েছে এই যে লন্ডন শহরের যে সৌন্দর্য, এর চেয়ে সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছু
নেই। তাই তিনি বলছেন আর্থ হ্যাজ নট এনিথিং, মানে পৃথিবীর নেই কিছু টু শো দেখানোর মতো মোর ফেয়ার, যেটা এর চেয়ে সুন্দর। এর চেয়ে মানে কার চেয়ে? না তো লন্ডন শহরের চেয়ে। সেদিন সকালবেলায় তিনি লন্ডন শহরটাকে যেমন ভাবে দেখছেন তার চেয়ে। এবার পরে তিনি বলছেন যে ডাল উড হি বি অফ সোল, ডাল উড হি বি অফ সোল, অর্থাৎ মনের দিক থেকে তিনি হয়ে থাকবেন ডাল। ডাল মানে এখানে হবে অনুভূতিহীন একজন ব্যক্তি, অর্থাৎ যার মনটাকে কোনো অনুভূতি বা কোনো কিছু টাচ করে না, তাকে বলা হয় ডাল। অর্থাৎ সে ব্যক্তি নিশ্চয় হয়ে থাকবেন ডাল মনের দিক থেকে, হু অর্থাৎ যে কুড পাস বাই মানে পাশ কাটিয়ে চলে যেতে পারবে। কাকে পাশ কাটিয়ে চলে যেতে পারবে? এ সাইট, একটা সাইট, সাইট মানে একটা সিন বা একটা দৃশ্য, সো টাচিং যেটা এতটা টাচিং, টাচিং মানে এখানে হবে হৃদয়স্পর্শী বা মনে দাগ কাটার মতো, ইন ইটস ম্যাজেস্টি এর নিজস্ব মহিমায়, অর্থাৎ স্বমহিমায় এতটা হৃদয়স্পর্শী কোনো একটা দৃশ্যকে যে ব্যক্তি পাশ কাটিয়ে চলে যাবেন তিনি নিশ্চয় মনের দিক দিয়ে অত্যন্ত অনুভূতিহীন একজন ব্যক্তি হবেন। আমি এই লাইনটা আবারও বলছি, এই 2 নম্বর এবং 3 নম্বর লাইন। ডাল উড হি বি অফ সোল, তিনি হবেন মনের দিক থেকে অনুভূতিহীন একজন ব্যক্তি বা নান্দনিকতা বোধহীন একজন ব্যক্তি, হু কুড পাস বাই যিনি পাশ কাটিয়ে যেতে পারেন, এক সাইট একটা দৃশ্য, সো টাচিং যে দৃশ্যটা এতটাই হৃদয়স্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি তার মহিমায়, ম্যাজেস্টি মানে মহিমা, আর টাচিং মানে হৃদয়স্পর্শী, আর সাইট মানে হচ্ছে দৃশ্য। তোমরা ওয়ার্ড নোটস গুলো নিয়ে নাও। তো ম্যাজেস্টি মানে হচ্ছে মহিমা, টাচিং মানে হচ্ছে হৃদয়স্পর্শী বা মনে দাগ কাটার মতো, আর সাইট মানে দৃশ্য, আর তার আগে ছিল ডাল, ডাল মানে হলো নান্দনিকতা বোধহীন বা অনুভূতিহীন। এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো দিস সিটি নাও ডথ, এই শহরটি, এই শহরটি মানে দ্য সিটি অফ লন্ডন, অর্থাৎ লন্ডন শহরটি নাও এখন ডথ, ডথ হচ্ছে আমরা এখন যেটা ডু ডিড এবং ডাজ ব্যবহার করি, যেটা ডু ভার্ব, সেটাই হচ্ছে এখানে ডথ, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে ডাজ। তো এটার মানে সেরকম আসবে না, ডাজ আমরা যেভাবে সেন্টেন্সে ব্যবহার করি সেরকম মানে আসবে। তো দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার, এই শহরটা এখন লাইক এ গার্মেন্ট একটা পোশাকের মতো করে ওয়ার পরিধান করেছে। এই শহরটি অর্থাৎ লন্ডন শহরটি এখন একটি পোশাকের মতো করে পরেছে। কাকে পরেছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যটাকে। আমরা যেমন জামা কাপড় সবকিছু পরিধান করি, তেমনি এই শহরটা যেন পরিধান করেছে। সে কি পরিধান করেছে? সকালবেলার সৌন্দর্যটাকে। এখানে বুঝে নাও যে দ্য বিউটি অফ দ্য মর্নিং অর্থাৎ সকালবেলার যে সৌন্দর্য, সেই সকালবেলার সৌন্দর্যটাকে কবি একটা গার্মেন্টের সঙ্গে বা একটা পোশাকের সঙ্গে তুলনা করেছে। আর এই শহরটাকে একটা কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করেছে, সেই শহরটা যেন সেই পোশাকটাকে পরেছে। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমরা বলবো পার্সনিফিকেশন, অর্থাৎ শহর তো একটা অচেতন বস্তু, সেই অচেতন বস্তুর উপরে চেতন বস্তুর ধর্ম আরোপ করা হয়েছে, অর্থাৎ তাকে পোশাক পরেছে বলে বর্ণনা করা হয়েছে। এই যে ঘটনাটা ঘটছে এটাকে আমরা বলছি পার্সনিফিকেশন। তো দিস সিটি, এই শহরটি নাও এখন ডট লাইক এ গার্মেন্ট, একটি গার্মেন্টের মতো করে পরিধান করেছে। লাইক এ গার্মেন্ট মানে একটা গার্মেন্টের মতো করে বা একটা পোশাকের মতো করে ওয়ার পরিধান করে। কি পরিধান করে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যটাকে। এবার সেই সকালবেলার সৌন্দর্যটা কেমন? সেই সকালবেলার সৌন্দর্যটা হচ্ছে সাইলেন্ট বেয়ার, নীরব এবং উন্মুক্ত। সাইলেন্ট মানে নীরব, আর বিয়ার মানে উন্মুক্ত বা ফাঁকা। তারপর দেখো শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স। শিপস মানে জাহাজ, মানে জল জাহাজ। টাওয়ার্স, টাওয়ার্স মানে উঁচু উঁচু, মানে যেগুলোকে আমরা বহুতল বলে থাকি। ডোমস, ডোমস মানে গম্বুজ। থিয়েটার্স মানে নাট্যশালা, অর্থাৎ যে গৃহে নাটক বা এই ধরনের কিছু হয়ে থাকে। অ্যান্ড টেম্পলস এবং মন্দিরগুলো লাই শুয়ে রয়েছে বা পড়ে রয়েছে। কেমন ভাবে? ওপেন উন্মুক্ত অবস্থায় বা খোলা অবস্থায়। আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। আনটু মানে পর্যন্ত, কতদূর পর্যন্ত সেগুলো? না তো টু দ্য ফিল্ডস মাঠ পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই আকাশ পর্যন্ত, অর্থাৎ ওই দূরের মাঠ এবং আকাশ পর্যন্ত তাকালে পরে দেখা যাচ্ছে যে জাহাজ, তারপরে টাওয়ার্স, টাওয়ার্স মানে এখানে বহুতল হবে, উঁচু উঁচু বাড়ি। তারপরে ডোমস অর্থাৎ গম্বুজ, থিয়েটার্স অর্থাৎ নাট্যশালা, অ্যান্ড টেম্পলস এবং মন্দিরগুলো ওই মাঠ এবং আকাশ পর্যন্ত একদম উন্মুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। অল প্রত্যেকেই, অর্থাৎ আগে যে জিনিসগুলোর কথা বলা হলো, অর্থাৎ শিপ, টাওয়ার, ডোম, থিয়েটার, টেম্পলস, এই সবগুলোই অল ব্রাইট, এই সবগুলোই হচ্ছে উজ্জ্বল। ব্রাইট মানে একদম উজ্জ্বল, অর্থাৎ আলোয় একেবারে
উজ্জ্বল হয়ে গিয়েছে, অ্যান্ড গ্লিটারিং, এবং তারা চকচক করছে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো উজ্জ্বল এবং তারা গ্লিটারিং করছে অর্থাৎ চকচক করছে কিসে? ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস, স্মোক মানে ধোঁয়া আর লেস মানে ছাড়া, ধোঁয়া ছাড়া, এয়ার মানে বাতাস, অর্থাৎ ধোঁয়া ছাড়া বা ধোঁয়াহীন বাতাসে এই সবগুলোই উজ্জ্বল এবং চকচক করছে। অ্যাকচুয়ালি ওই লন্ডনের যে টেমস নদী, সেই নদীর উপরে কিন্তু সারা বছর একটা কুয়াশা কুয়াশা ভাব বিরাজ করে। ওখানকার আবহাওয়াটা স্মোকলেস হয় না, অর্থাৎ একটু কুয়াশা কুয়াশা আবহাওয়া হয়, যাকে আমরা বলি মিষ্টি আবহাওয়া। তো সেই মিষ্টের মতো বা কুয়াশাযুক্ত আবহাওয়া কিন্তু সেই দিন ছিল না, সেই দিন সকালে ছিল না, যে সকালে কবি সেই শহরটাকে পর্যবেক্ষণ করছেন, বা যে শহর মানে যেদিন তিনি ওই শহরের সৌন্দর্যটাকে উপভোগ করছেন, সেদিন কিন্তু ওই শহরের আবহাওয়াটা কেমন ছিল? একদম ক্লিয়ার ছিল, একদম পরিষ্কার ছিল। তাই এখানে কবি বলছেন যে সেই স্মোকলেস এয়ারে অর্থাৎ ধোঁয়াহীন বাতাসে সবকিছু যেন ব্রাইট, সবকিছু যেন উজ্জ্বল অ্যান্ড গ্লিটারিং, এবং তারা চকচক করছিল। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিফ। নেভার মানে কখনোই না, ডিড এটা পাস্ট টেন্সের জন্য ডিড ব্যবহার করা হয়েছে, সান মানে সূর্য, মোর বিউটিফুলি স্টিফ মানে আরো সুন্দরভাবে সেটাকে স্টিফ করেছে। স্টিফ মানে এখানে হবে ঢেকে দেওয়া, কভার করা, বা আমরা এখানে আরো ভালোভাবে বলতে পারি প্লাবিত করা। একসঙ্গে আমরা এরকম বলবো যে সূর্য কখনোই এর চেয়ে সুন্দরভাবে প্লাবিত করতে পারেনি ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম স্প্লেন্ডার দিয়ে। স্প্লেন্ডার মানে দ্যুতি, অর্থাৎ আলোর ছটা বা আভা। তাহলে সূর্য তার প্রথম দ্যুতিতে বা আলোর ছটাতে এর চেয়ে সুন্দরভাবে কখনোই প্লাবিত করতে পারেনি। কাকে? ভ্যালিকে। ভ্যালি মানে উপত্যকা, রককে, রক মানে পাথর, অর হিল অথবা পাহাড়কে। তাহলে উপত্যকা, পাথর এবং পাহাড়কে এর আগে কোনোদিনই সূর্য এর চেয়ে সুন্দরভাবে প্লাবিত করতে পারেনি। অর্থাৎ যেদিন সকালবেলায় কবি লন্ডন শহরটাকে দেখছেন, সেদিন সূর্য বা সূর্যের প্রথম আলো সেই শহরের উপত্যকা, রক এবং হিল বা সমস্তটাকে যেমন ভাবে প্লাবিত করে দিয়েছে, মানে একদম আলোয় ভরে দিয়েছে, এমন ভাবে এর আগে কোনোদিনই সূর্য করতে পারেনি। নেয়ার স আই, নেয়ার মানে এটা হচ্ছে নেভার, এখানে ভিটা উজ্জ্ব আছে। অনেক সময় কবিতার ছন্দ মেলানোর জন্য এরকম ভাবে করা হয়ে থাকে। তো নেয়ার স আই অর্থাৎ আমি কখনোই দেখিনি। নেভার ফেল্ট, আমি কখনো অনুভবও করিনি, আমি কখনো দেখিওনি। কবি বলছেন যে আমি কখনো দেখিওনি, আমি কখনো অনুভবও করিনি। এ কাম সো ডিপ, এত গভীর প্রশান্তি। কাম মানে হচ্ছে প্রশান্তি, অর্থাৎ একটা শান্তির ভাব, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো নড়াচড়া নেই, অর্থাৎ এরকম একটা কাম, একটা শান্ত ভাব। সো ডিপ যেটা এতটা গভীর, তাহলে এত গভীর একটা প্রশান্তি একসঙ্গে বলতে গেলে এ কাম সো ডিপ, এটুকুর মানে হচ্ছে এত গভীর প্রশান্তি। তারপরে কবি বলছেন যে আই নেভার স, আই নেভার ফেল্ট, অর্থাৎ তিনি কখনো দেখেননি, কখনো অনুভবও করেননি। দ্য রিভার গ্লাইডেথ, নদীটি গ্লাইডেথ করছে। গ্লাইডেথ মানে হলো ধীরে ধীরে বয়ে চলা। অ্যাট হিজ ওন সুইট উইল, অ্যাট হিজ মানে তার, ওন মানে নিজস্ব, সুইট মানে মিষ্ঠ, মানে যেটাকে মিষ্টি বলা হয়, উইল মানে হচ্ছে ইচ্ছা। তাহলে নদীটি তার নিজস্ব গতিতে, নিজস্ব একটা সুমিষ্ঠ গতিতে বা সুমিষ্ঠ ছন্দে বয়ে চলেছে। তো এই যে দৃশ্য কবি লক্ষ্য করছেন সকালবেলায়, এই দৃশ্যটা দেখে কবি অত্যন্ত মুগ্ধ হয়েছেন, কবি অত্যন্ত অবাক আপ্লুত হয়েছেন, এবং সেই অবাক আপ্লুত হয়ে তিনি ঈশ্বরের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সেই জন্য তিনি তার পরের লাইনে বলছেন যে ডিয়ার গড, ডিয়ার গড মানে প্রিয় ঈশ্বর। আমরা ডিয়ার কাকে বলি? অত্যন্ত প্রিয় কাউকে ডিয়ার বলি। তো ডিয়ার গড, প্রিয় ঈশ্বর। দ্য ভেরি হাউসেস, ভেরি মানে আমরা জানি খুব, কিন্তু এখানে হবে প্রত্যেক। দ্য ভেরি হাউসেস মানে হবে প্রত্যেকটি বাড়ি, সিম মনে হচ্ছে অ্যাসলিপ ঘুমন্ত। কবি ঈশ্বরকে বলছে, অর্থাৎ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলছেন যে ডিয়ার গড, ঈশ্বর, দ্য ভেরি হাউসেস প্রত্যেকটি বাড়ি, সিম অ্যাসলিপ মনে হচ্ছে যেন ঘুমন্ত, প্রত্যেকটি বাড়ি যেন ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং ওই সর্বশক্তিমান হৃৎপিণ্ডটি, মাইটি মানে সর্বশক্তিমান, হার্ট মানে হৃৎপিণ্ড, অর্থাৎ এখানে দ্যাট মাইটি হার্ট বলতে বোঝানো হয়েছে লন্ডন শহরটাকে। এবং ওই লন্ডন শহরটি যেটা একটা মাইটি হার্টের মতো, একটা সর্বশক্তিমান বা একটা বৃহত্তর হৃৎপিণ্ডের মতো, সেটা কি করছে? ইজ লাইং স্টিল, সেটা চুপ করে শুয়ে রয়েছে। অর্থাৎ লন্ডন হচ্ছে ইংল্যান্ডের একটা প্রধান শহর। তো সেই প্রধান শহরটা হচ্ছে যেন সমগ্র ইংল্যান্ডের
হৃৎপিণ্ড। আমাদের শরীরের হৃৎপিণ্ড যেমন একটা কেন্দ্রীয় অংশ, যেখান থেকে আমাদের সারা শরীরে রক্ত এবং রক্তের সঙ্গে অক্সিজেন এবং পুষ্টিগুণ পৌঁছে যায় এবং তার ফলে আমাদের শরীরটা সচল থাকে। ঠিক একই রকম ভাবে ইংল্যান্ডের প্রাণ কেন্দ্র বা তার হৃৎপিণ্ডের মতো হচ্ছে যেন সেই লন্ডন শহরটা, কারণ সেখান থেকে যাবতীয় কাজকর্ম বা আরো অন্যান্য কিছু পরিচালিত হয়। তাহলে এখানে দ্যাট মাইটি হার্ট বলতে আমাদের বোঝানো হয়েছে লন্ডন শহরটাকে, সেটা আমাদের বুঝতে হবে। এবারে বলি, এই কবিতার এই লাইনগুলো তো আমি লাইন বাই লাইন পড়লাম এবং সামগ্রিকভাবে এই কবিতা সম্পর্কে কতগুলো কথা আমাদের না জানলেই নয়। সেটা হলো কি, যে এই কবিতাতে আমরা কি দেখলাম, যে এই কবিতাতে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে লন্ডন শহরের যে দৃশ্য, যেটা তিনি একদিন সকালবেলায় লক্ষ্য করেছিলেন, সেটাকে বর্ণনা করেছেন। এবং এখানে আছে লন্ডন শহরের বর্ণনা, কিন্তু এই কবিতাটা হচ্ছে একটা নেচার পোয়েম, অর্থাৎ প্রকৃতির কবিতা। কেন? কারণ এখানে তো বর্ণনা করা হচ্ছে লন্ডন শহরের, কিন্তু আমি বলছি এটা নেচার পোয়েম, মানে প্রকৃতির কবিতা। কেন? কারণ এখানে কবি কিন্তু লন্ডন শহরকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন কোনো অংশ হিসাবে দেখেননি। তিনি এখানে লন্ডন শহরটাকে প্রকৃতিরই একটা অংশ হিসাবে গ্রহণ করেছেন এবং সেই সৌন্দর্যটাকে তিনি বর্ণনা করেছেন। আমরা যেমন কখনো কখনো নদী, সমুদ্র, পাহাড়ে সৌন্দর্য উপভোগ করার জন্য যাই, ঘুরতে যাই, ঠিক একরকম ভাবে এখানে কিন্তু কবি যখন লন্ডন থেকে ডোভারে যাচ্ছিলেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে, তখন সেই সকাল বেলায় ব্রিজের উপর থেকে লন্ডন শহরটাকে তিনি কিন্তু একটা প্রকৃতির অংশ হিসেবে লক্ষ্য করেছিলেন এবং সেই শহরের সৌন্দর্য দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে তিনি সেখানে দাঁড়িয়ে পড়েছিলেন এবং এই কবিতাটা লিখেছিলেন। তাহলে এখানে রয়েছে লন্ডন শহরের বর্ণনা, কিন্তু তিনি এখানে লন্ডন শহরটাকে গ্রহণ করেছেন অ্যাজ এ পার্ট অফ নেচার। এবার বলি, এই কবিতার যে মুড, সেই মুডটা কি? এই কবিতাটা একটা রয়েছে, একটা কামনেস রয়েছে, একটা শান্ত শিষ্ট একটা মুড রয়েছে, কিন্তু এই কবিতার মধ্যে একটা ট্র্যাঙ্কুয়ালিটি রয়েছে, একটা প্রশান্তির ভাব রয়েছে। আরো কতগুলো কথা তোমাদের জেনে রাখতে হবে, যেটা আগেও একবার বলেছি, যে এই কবিতার যে রাইম স্কিমটা রয়েছে, অর্থাৎ এর যে ছন্দ মিল শেষের দিকে রয়েছে, সেটা হচ্ছে এ বিবিএ সিডি সিডি সিডি, এবং এই কবিতাটা হচ্ছে একটা সনেট জাতীয় কবিতা। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। বাই।